মেট্রোসাম টু দ্য পয়েন্টে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি এবং আপনাদের সঙ্গে রয়েছি আমি মোস্তফা মল্লিক। দর্শক, আপনারা জানেন যে সমসাময়িক বিষয়গুলো নিয়ে আমরা আলোচনা করি এবং আমাদের সঙ্গে যারা আলোচনায় অংশ নেন তারা সেই বিষয়ে জানেন কিংবা সেই বিষয়ে বেশ দক্ষ এবং খবরাখবর রাখেন। তেমনিভাবে আজকে আমরা যে বিষয়টি নির্ধারণ করেছি সেটি হচ্ছে নির্বাচন মডেল ভারত, এবং আমাদের সঙ্গে যে দুজন অতিথি রয়েছেন তারা দুজনই হচ্ছে পরিচিত। আমার বাম পাশে রয়েছেন বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা এবং একসময় তুখোর ছাত্রনেতা হাবিবুর রহমান হাবিব, আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের স্টুডিওতে। এবং আমার ডান দিকে রয়েছেন বাংলাদেশ আওয়ামী লীগের ত্রাণ ও সমাজ কল্যাণ বিষয়ক সম্পাদক আমিনুল ইসলাম। আপনাদের দুজনকেই আমরা স্বাগত জানাচ্ছি। প্রথমেই হাবিবুর রহমান হাবিব, আপনাকে দিয়ে আসলে শুরু করতে চাই এবং আপনি তো নিশ্চয়ই খবর রেখেছেন আমাদের যে ভারতে নির্বাচনটা হয়ে গেল এবং আমরা আজকের অনুষ্ঠানের নাম দিয়েছি নির্বাচন মডেল ভারত, কি বলবেন? আপনাকে ধন্যবাদ। আপনার মাধ্যমে চ্যানেল টু দ্য পয়েন্টের সামনে দর্শক শ্রোতা দেশে এবং দেশের বাইরে থেকে যারা দেখছেন তাদেরকে সশ্রদ্ধ সালাম, ঈদ মোবারক। আমার সহ আলোচক আমার অত্যন্ত প্রিয় আন্দোলন সংগ্রামে পরীক্ষিত নেতা আওয়ামী লীগের সংগ্রামী সম্পাদক মণ্ডলীর সদস্য আমিনুল ইসলাম, তাকে শুভেচ্ছা। আসলে ভারতের নির্বাচনটা হয়ে গেল আমাদের সামনে একটা দৃষ্টান্ত। এবার কথা হয়েছিল, এরকম উঠেছিল যে ভারতের নির্বাচন বাংলাদেশের মতো, কেজরিওয়াল বলেছিল বাংলাদেশ মডেলে করতে পারে, তো শেষ পর্যন্ত হয়নি। ভারত তার ঐতিহ্য রক্ষা করেছে। তো ভারতের জনগণকে একটা প্রাণ ঢালা অভিনন্দন জানাতে চাই যে ভারত যেভাবে এগোচ্ছিল মোদির নেতৃত্বে একেবারে পুরা সাম্প্রদায়িক একটা রাষ্ট্রে পরিণত হতে যাচ্ছিল। সেখান থেকে আমরা বলবো আল্লাহ, ওরা বলবো ভগবান রক্ষা করছে। মোদি যদি এবার একক সংঘর্ষ পেত তাহলে বাংলাদেশের মানুষের জন্য না, ভারতের জন্য, সারা পৃথিবীর জন্য একটা অশুভ একটা ঘটনা ঘটতো বলে আমি মনে করি। সেখান থেকে ভারতের নাগরিকরা খুব সুচিন্তিত মতামত তারা দিয়েছে। এখন দেখেন, ভারতের নির্বাচন হয় প্রায় 2 মাস ব্যাপী। সেই রেজাল্ট হয় আস্তে আস্তে 2-3 দিন রেজাল্টগুলি হয়। সেখানে ব্যালট পেপার নিয়ে কোনো ঝামেলা নেই, ব্যালট বাক্স যেমন অবস্থা থাকে তেমন অবস্থায় থাকে। আর আমাদের এখানে পার্থক্য হলো যে ব্যালট বাক্স নিয়ে দৌড় মারে, ব্যালট বাক্স মাথাকে নিয়ে দৌড় মারে, অনেক ঘটনা আমরা দেখেছি। তো এই জন্য বলি যে ভারতের নির্বাচনটা বাংলাদেশের মানুষের কাছে, সারা পৃথিবীতে অনেক দেশে মানুষের তো চীন ছাড়া ভারতের মধ্যে জনসংখ্যা তো এত কিছু নেই। ভারতে প্রায় 60 কোটি মানুষ ভোট দিয়েছে, 60 কোটি, এবং ভোটের পার্সেন্টেজ তো 60%-এর উপরে। এটা বিশাল ব্যাপার, এটা অকল্পনীয় একটা ব্যাপার। এত সুন্দরভাবে একটা নির্বাচন তারা করলো। তো আমি আওয়ামী লীগের কাছে আমার একটা বক্তব্য থাকবে, অনুরোধ থাকবে, আমার প্রত্যাশা থাকবে, ভারতের সব কিছুই যখন অনুসরণ করে, ভারত যা যা বলেন, যা যা করেন, যা যা চান তাই করেন, তো এইবার আওয়ামী লীগের অনুরোধ করে ভারতের নির্বাচন ব্যবস্থাটাকে অনুসরণ করে। অবশ্যই আমরা তুলনামূলক জায়গায় অনুসরণ করলে বাংলাদেশ বাঁচবে, গণতন্ত্র বাঁচবে, দেশে গিয়ে। এই তুলনামূলক বিষয়ে আমরা আমিনুল ইসলাম সাহেবের কাছে যাচ্ছি। একই আসলে প্রশ্ন, আমরা একটা নির্বাচন দেখলাম এবং সব সময় মনে হয় যে পাশের বাড়ি প্রতিবেশী হয়তো আমাদের চাইতে একটু ভালো করছে, কি বল? ধন্যবাদ আপনাকে জনাব হাবিব ভাই এবং সম্মানিত দর্শক যারা দেখছেন দেশে এবং প্রবাসী, সবাইকে শুভেচ্ছা। হ্যাঁ, আপনি খুব ভালো একটা বিষয় আজকে নির্ধারণ করেছেন আলোচনার জন্য, যে নির্বাচন ভারত মডেল। তো আমি যেটা মনে করি, নির্বাচন ভারত মডেলে যাওয়ার আগে আমাকে নির্বাচনটা কি সেটা বুঝতে হবে। নির্বাচন মানে এমন নয় যে নিছক কিছু মানুষ ভোট একটা নির্দিষ্ট দিনে ভোট কেন্দ্রে যাবে এবং তাদের প্রিয় পছন্দের একজন লোককে ভোট দিবে, বিষয়টা তেমন না। নির্বাচন হচ্ছে রাজনীতির একটি পার্ট, গণতন্ত্র হচ্ছে রাজনীতির একটি পার্ট। তো বৃহৎ আঙ্গিকটা হচ্ছে রাজনীতি। রাজনীতির একটি খুব গুরুত্বপূর্ণ অংশ হচ্ছে গণতন্ত্র, আর গণতন্ত্রের সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ হচ্ছে নির্বাচন। তো আমি ভারত নির্বাচন মডেল যাওয়ার আগে আমাকে এটাও মাথায় রাখতে হবে ভারতের রাজনীতিটা কী, তখন আমি সেটা প্রত্যাশা করতে পারি। আবার একই সাথে এটাও আমাকে মনে রাখতে হবে, ভারতে 47-এর পর থেকে, স্বাধীনতা লাভের পর থেকে ভারত এক মুহূর্তের জন্য সেখানে গণতন্ত্রের বিপন্ন ছিল না। সেখানে ভারতের মানুষ তাদের সেনাপ্রধানের নাম জানেও না এবং তারা এগুলি নিয়ে মাথাও ঘামায় না। সেখানে গণতন্ত্র এত শক্তিশালী। পক্ষান্তরে একই সাথে ভারত এবং পাকিস্তান
উপমহাদেশ থেকে আমরা ব্রিটিশ থেকে আমরা স্বাধীনতা লাভ করি আলোচনার মাধ্যমে। তো এক সময় যে বাংলাদেশ পশ্চিম পাকিস্তানের একটি প্রদেশ ছিল, সেই পশ্চিম পাকিস্তানে প্রতিষ্ঠার পর থেকেই সামরিক শাসন। তারপরে 23 বছরের লড়াই সংগ্রাম, শোষণের বিরুদ্ধে লড়াই সংগ্রাম করে রক্তক্ষয়ী যুদ্ধের মাধ্যমে স্বাধীন বাংলাদেশ। আমি খুব সংক্ষেপে কথাগুলো বলছি। স্বাধীন বাংলাদেশে আমরা দেখলাম 3.5 বছরের মাথায় জাতির পিতার হত্যাকাণ্ড, এবং সেখানে আবার জগদ্দল পাথরের মতো সামরিক শাসন এবং সামরিক বুটের তলায় পিষ্ট গণতন্ত্র, মানবাধিকার, মনুষ্যত্ব, এগুলো। যেমনটি হাবিব বললেন যে এখানে ভোটের বাক্স নিয়ে দৌড় মারে। 77-এ হানা ভোটের মাধ্যমে সেই নতুন খেলায় আমরা শুরু করেছি। তো এগুলো একটা লম্বা প্রেক্ষাপট। বাট আমি মনে করি ভারতের নির্বাচনে হাবিব বলছেন সেটা অনুসরণ করা উচিত। হ্যাঁ, উচিত, অবশ্যই। ভালো ভারত কেন, যেখানে ভাই সেখান থেকেও আমাদের শিখতে হবে। সব ভালোটুকু যতটুকু পারি, সব ভারতের মানুষ হতে পারে না, যতটুকু পারি। অ্যাট দ্য সেম টাইম আপনি যদি ভারতের সাম্প্রতিক যে নির্বাচনটি হয়ে গেল, সে নির্বাচনের দিকে যদি তাকান, আপনি কি দেখবেন? দেখবেন যে সেখানে নির্বাচনের আগে ভারতের অন্যতম প্রধান বিরোধী দল, যাদের নেতৃত্বে ভারত স্বাধীনতা লাভ করেছে, যে কংগ্রেসের নেতা রাহুল গান্ধী, তিনি একটি মানে ইঙ্গিতপূর্ণ বক্তব্য দিয়েছিলেন, তাও মোদিকে লক্ষ্য করে না। তিনি বলেছিলেন যে ভারতে মোদি নামের দুজন লোক, একজন আর্থিক কেলেঙ্কারির সাথে জড়িত, আরেকজন তাদের ক্রিকেট বোর্ডের কেলেঙ্কারির সাথে জড়িত ছিল। তো এরপরে তিনি বলেছিলেন যে আচ্ছা, মোদি উপাধিধারীরা ম্যাক্সিমাম চোর হয় কেন? তা আমরা অবাক বিষয় লক্ষ্য করলাম। এ বক্তব্য দেওয়ার কদিন পরেই তার বিরুদ্ধে একটি মামলা হলো। মামলা হওয়ার খুব দ্রুততম সময়ের বিরুদ্ধে তাকে 2 বছরের সাজা দেওয়া হলো, এবং সাজা দেওয়ার সাথে সাথে তার এমপিশিপ বাতিল হয়ে গেল, তার সরকারি বাসভবন ছাড়তে হলো। তিনি জজ কোর্টের বারান্দায় দৌড়ালেন, কোনো রেজাল্ট পেলেন না, হাইকোর্টে গেলেন, কিছু পেলেন না, সুপ্রিম কোর্টে গিয়ে তিনি এটা কোনো রকমের ঠেকালেন। কিন্তু এত কিছুর পরেও কংগ্রেস কিন্তু বলেনি যে আমি নির্বাচন করব না। ওরা বলেছে আমি এটা গণতন্ত্রের মাধ্যমে আমি এর জবাব দিব, আমার উপরে নিপীড়নের। এবং আপনি দেখেছেন যে পুরো নির্বাচনের সময় জুড়ে যে ভারতের কংগ্রেসের অ্যাকাউন্ট ফ্রিজ করা ছিল নানা অজুহাতে, তারপর তারা বলেনি কিন্তু আমি নির্বাচন করব না। সুতরাং এই বিষয়গুলো মাথায় রেখে যখন আমি একটা জিনিস চাইব, তখন কিন্তু সেই চাওয়াটা যৌক্তিকতা তৈরি হয়। আর আমাদের দেশে তো সেই জায়গাটা নেই। আমি যেটা বলছিলাম যে এখানে 75-এর পর থেকে ধারাবাহিক দীর্ঘ সময় সামরিক শাসন হয়েছে। এখানে 90 সালের পর থেকে হঠাৎ করে 92 সাল থেকে 15 আগস্ট বিরোধী দলের নেত্রীর জন্মদিন পালন শুরু হয়েছে, যেদিন জাতির পিতাকে হত্যা করা হয়েছে। আমি শেষ করতে সুন্দর ভালোর জন্য, এখানে আবার 2004 সালে 21 আগস্ট করে একটা দলের শীর্ষ নেতাকে দলের অন্যান্য নেতৃবৃন্দ সহ গ্রেনেড হামলা করে হত্যার প্রচেষ্টা হয়েছে। আবার সেটার পক্ষে নানা যুক্তি দেওয়া হয়। সুতরাং এগুলো রাজনৈতিক সংকট। এই সংকটগুলো জিয়ে রেখে ভারত মডেল নির্বাচন কতটুকু বাস্তব উচিত, সেটাও যারা আমরা গণতন্ত্রের কথা বলি, আমরা রাজনীতির মাঠে আছি, আমাদের সবার নির্মোহ জায়গা থেকে চিন্তা ভাবনা করা উচিত বলে আমি মনে করি। হাবিবুর রহমান হাবিব সাহেব, আপনার দিকেই তো আমিনুল ভাই তীর ছুড়লেন। ঠিক আছে, তীর ছুড়ছে, ঠিক আছে, উত্তর আছে। সেটা এইটা তো বিএনপি নির্বাচনে যায় না, আমরা নির্বাচনে যাইনি, এই কথা তো আসে। এই নির্বাচন তো আওয়ামী লীগ এই নির্বাচনে গিয়েছিল এরশাদের অধীনে। 48 ঘন্টা ফলাফল বন্ধ করা ছিল। 48 ঘন্টা পরে আওয়ামী লীগকে হারিয়ে দিয়ে জাতীয় পার্টিকে জয়লাভ করানো হলো। পৃথিবীর ইতিহাসে কি আছে 48 ঘন্টা ফলাফল বন্ধ রাখে? ফলাফল ঘোষণার শুরুর পর থেকে পৃথিবীর ইতিহাসে নেই। তাহলে আওয়ামী লীগ এই নির্বাচন গেল না কেন? গেল না এই কারণে যে 86-এ বিএনপি গেল না, এই কারণে জেনারেল এরশাদের নির্বাচন করে লাভ হবে না, ফলাফল পাওয়া যাবে না। বিএনপিটা বুঝে শুনেই নির্বাচনের বাইরে ছিল। আওয়ামী লীগ মনে করেছিল যে এরশাদের অধীনে নির্বাচন করলে ফলাফল পাওয়া যাবে, মানুষের ভোটের ফলাফল বাস্তব অর্থে মানুষ যা চাবে তাই হবে। কিন্তু দেখা গেল যে ভোটের দিনেও ভোট কাটাকাটি হলো, সিল মারামারি হলো, তারপরেও যখন আওয়ামী লীগ জিতে গেল তখন 48 ঘন্টা বন্ধ রাখা হলো। যে কারণে 88-এর নির্বাচনে আওয়ামী লীগ আর অংশগ্রহণ করলো না, যে দলীয় সরকার অধীনে নির্বাচনে গিয়ে লাভ হবে না। এরপরে দেখেন 96 সালে যখন 91 সালে একটা সুষ্ঠু নির্বাচন হলো নিরপেক্ষ সরকার অধীনে, সেই নির্বাচনের মধ্যে দিয়ে বিএনপি রাষ্ট্র ক্ষমতায় গেল। মাগুরার একটা নির্বাচনকে কেন্দ্র করে আওয়ামী লীগ সেদিন রাস্তায় আন্দোলন সংগ্রাম করলো। চিরনের ফলে 28 ডিসেম্বর সদল বলে পদত্যাগ করে জাতীয় পার্টির জামাত সহ। তখন বিএনপির তো উপায় ছিল না, উপনির্বাচন তার করতে গেলেন না এতগুলি আসনে। পরে 15 ফেব্রুয়ারি নির্বাচন হলো
সেখানে কথাই ছিল যে একটা নিরপেক্ষ সরকার অধীনে নির্বাচন, মানে তত্ত্বাবধায়ক সরকার বিধান সংবিধান সংযোজন করার জন্য। সে নির্বাচন তো আওয়ামী লীগ আসে নাই, আসছে। তাহলে 88 আসলো না, 96 আসলো না, কেন আসলো না? দলীয় সরকার অধীনে নির্বাচন করে লাভ হবে না। এরপরে আপনি আসেন 96 সালে তত্ত্বাবধায়ক সরকার আসলো, আওয়ামী লীগ ক্ষমতা আসলো। 2001 সালে তত্ত্বাবধায়ক বিএনপি ক্ষমতা আসলো। 2008 সালে 7 সালে তত্ত্বাবধায়ক সরকার অধীনে নির্বাচন হবে, আওয়ামী লীগ তত্ত্বাবধায়ক সরকার বিধান 13 সালে বাতিল করে দিল। যে তত্ত্বাবধায়ক সরকার অধীনে নির্বাচন করে ক্ষমতা হলো, সেই তত্ত্বাবধায়ক সরকার বিধানই বাতিল করে দিল, একেবারে অন্যায়ভাবে বাতিল করলো। যে কারণে অজুহাত দেখালো কি কে এম হাসান, যে দুইটা নির্বাচন অন্তত, হ্যাঁ, কে এম হাসান একসময় বিএনপি করতেন, উনি তো সরকার প্রধান, মানে নির্বাচন সরকার প্রধান হবেন উনি, সেখানে মন্ত্রী পরিষদ নেই, সংসদ নেই। একজন মানুষ ওখানে তত্ত্বাবধায়ক সরকার প্রধানে কী করতে পারবেন উনি? কেন গেল না আওয়ামী লীগ? যে ওই যে কে এম হাসান একসময় বিএনপি করতেন, এইটুকুর কারণে গেলেন না। এখন যদি সেই আওয়ামী লীগ বলে যে বিএনপি নির্বাচনে আসছে না কেন, এটা বলা কি ঠিক? আপনার সংসদ ভেঙে দিল, মন্ত্রী পরিষদ ভেঙে দিল, পদত্যাগ করলো, তারপরে আপনি গেলেন না, তাহলে আপনার অধীনে আমাকে নির্বাচন দিতে বলেন কেন? আবার দেখেন যে কংগ্রেস নির্বাচনে গেল, আমরা 14 সালে গেলাম না, 153 বিনা প্রতিদ্বন্দ্বিতা নির্বাচিত হলো, এবং 39টা নির্বাচন দলের ভিতরে 28টি দলে গেল না, 29টি দলে গেল না। তারপর ভোটের অবস্থা দেখেন 2%, 3% ভোট হয়েছে। এখন বলবো যে নির্বাচন তো কত পার্সেন্ট ভোট, তার তো কোনো সংবিধান লেখা নেই। সংবিধান লেখা আছে যে সংসদ সদস্য হতে জনগণ দ্বারা নির্বাচিত হতে হবে। এই জনগণ দ্বারা নির্বাচিত হওয়ার বিধান 73 সালেই আমরা পালন করিনি। 8-9টা সিট সেই সময় বিনা প্রতিদ্বন্দ্বিতা হয়েছিল। ওই সিটগুলিতে যারা বিনা প্রতিদ্বন্দ্বিতা নির্বাচিত হয়েছিল তারাই জিতত, হাজার হাজার ভোটের ব্যবধানে জিতত। তারপরেও কিন্তু বিনা প্রতিদ্বন্দ্বিতা রেওয়াজ চলে আসলো। যেমন দাউদকান্দিতে হেরে গেল মুস্তাক আহমেদ, খন্দকার মুস্তাক, খনি মুস্তাক, তার ব্যালট বাক্স ঢাকা নিয়ে এসে গুণী তাকে জয়লাভ করানো হলো। এই যে অশুভ যে জিনিসগুলি শুরু হলো, এরপরে আপনি দেখেন 2018 সালে আমরা গেলাম। এই নির্বাচনটা পৃথিবীর ইতিহাসে এত কলঙ্কজনক নির্বাচন আর হয়েছে বলে পৃথিবী আর সাক্ষী দিতে পারবে না। এবারটা হচ্ছে আর একটা ভিন্ন প্রেক্ষাপট। দেখেন 100% ভোট কাস্ট হয়েছে শত কেন্দ্রে, 100% ভোট। যে সমস্ত বিএনপির এমপিরা 2001 সালে 1,10,000 ভোট পেয়ে এমপি হয়েছিলেন, 2008 সালে গিয়ে 1,12,000, 15,000 ভোট পেয়ে হেরে গেছেন। আওয়ামী লীগের যে ভোট পেয়েছে 95,000, সেই ভোট পেয়েছে 1,20,000। কিন্তু সেই এমপিরা 2018 সালে ভোট পেয়ে 2,000, 3,000, 500, 1200, 1,000, 7,000, এটা কি নির্বাচন বলবো? অবশ্যই এক ভোট 2 ভোট। এই জন্যই বলছে যে আমি যখন কথাটা বলবো সব দিক দিয়ে মিলিয়ে আমাকে বলতে হবে। জি, আমরা হাবিবুর রহমান হাবিব সাহেব আপনার কাছে আসছি। শপথ অনুষ্ঠান হলো এবং আমরা দেখলাম যে সেখানে আমাদের বাংলাদেশ থেকেও সরকারের পক্ষ থেকে প্রতিনিধি গেছে। আবার ঠিক সেদিনই আমরা দেখলাম যে সীমান্তে গোলাগুলি হয়েছে এবং একজন হত্যাও হয়েছে আমাদের সীমান্তে। তো এই যে আমরা অনেক ক্ষেত্রেই ভারতকে মডেল হিসেবে নেই, ভারতকে প্রচুর সুযোগ সুবিধা দিচ্ছি, সীমান্ত সম্মেলন হচ্ছে প্রত্যেক বছর, অপর প্রান্ত থেকে বলা হয় যে একেবারেই জিরো টলারেন্স, কখনোই মারা হবে না এবং বারুদ ব্যবহার করা হবে না, কিন্তু তারপরেও তো আমরা হত্যাকাণ্ড পাচ্ছি। আসলে সম্পর্কটা কোন জায়গায়? এখন সীমান্তে হত্যার জায়গায় আসার আগে আমি হাবিব ভাই কিছু প্রসঙ্গ উত্থাপন করেছেন, এগুলো আমার মনে হয় যে জনগণকে বা দর্শকদেরকে আমার পরিষ্কার করা উচিত। উনি 86 সালে নির্বাচনের কথা বলছেন বা 96 সালের কথা বলছেন। 86, 96 আর 2024 বিশ্ব বাস্তবতা কিন্তু এক না। 86 সালে বাংলাদেশে বিটিভি ছাড়া কোনো টেলিভিশন ছিল না, 6-7টা পত্রিকা ছাড়া কোনো পত্রিকা ছিল না। 96 সালেও বিটিভি ছাড়া কোনো টেলিভিশন ছিল না। আর 2024-এ এসে বাংলাদেশের যদি 18 কোটি মানুষ ধরি, তাহলে 36 কোটি টেলিভিশন, প্রত্যেকের হাতে 2টি করে মোবাইল ক্যামেরা। এই জন্য কথাটা বললাম যে এখন প্রযুক্তির ক্ষমতা এত বেশি, ফেসবুক প্রোফাইল, মানে প্রযুক্তির ক্ষমতা এত বেশি, আপনার কিছুই লুকানোর কোনো সুযোগ নেই। হাবিব ভাই ছাত্রলীগের প্রেসিডেন্ট ছিলেন, ছাত্র সংগ্রাম পরিষদের নেতৃত্ব দিয়েছেন, উনি আমার অনেকই সিনিয়র, নেতৃত্ব দিয়েছেন। তো ওই সময়ে আমরা রাজপথে এরশাদ বিরোধী আন্দোলনে যে অ্যাক্টিভিটিসগুলোতে জড়িত ছিলাম, এখন ওই রকম হাতে একটা কাঠি থাকলে এটা পত্রিকায় ছবি আসছে, টেলিভিশনে বা মিডিয়া এগুলো চলে আসতেছে। এটা হচ্ছে ইনফরমেশন টেকনোলজির পাওয়ার। তো আমি উদাহরণটা এই জন্য দিলাম, এই ইনফরমেশন টেকনোলজির এই ক্ষমতায়নের শোনেন, মানে এই ইনফরমেশন টেকনোলজির এই পাওয়ারের সময়ে আপনি চাইলেই একটা তথ্যকে গোপন করতে পারবেন না। আপনি যখন দেখবেন, মানুষ যখন দেখবে যে আমি
অমুক মার্কায় ভোট দিয়েছি কিন্তু তাকে পরাজিত করা হচ্ছে, তখন কিন্তু মানুষ অটোমেটিকলি রাস্তায় বেরিয়ে আসবে। এটা 87-এ ফিলিপাইনে কোরাজনে কেন্দ্রের ক্ষেত্র হয়েছিল। তো এটা তারা চ্যালেঞ্জ হিসেবে নিতে পারতেন। আবার আমি এটা বলছি না যে নির্বাচনগুলো একেবারে মানে শতভাগ নিরপেক্ষ, মানে ফেয়ার হচ্ছে, নট দ্যাট। আমাদের মতো দেশে আমি আগেই বলেছি যে এই রাজনীতি সংস্কৃতিতে নির্বাচন নিয়ে এদিক সেদিক হবে। ভারতও হচ্ছে, এত কিছুর পরে কি আলোচনা হচ্ছে না ভারতে? হ্যাঁ, অভিযোগ উঠছে না যে মমতা কালকেও বলে যে আমাকে 5টা সিটে জোর করে হারিয়ে দেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। এই নির্বাচন যেটাকে হাবিব বলছেন যে হাবিব ভাই যেটা বলছেন যে মডেল হিসেবে নেওয়া উচিত, তো এগুলো তো থাকবেই। আপনি গত ফেব্রুয়ারিতে পশ্চিমবঙ্গে নির্বাচন হলো, এই ফেব্রুয়ারির আগের ফেব্রুয়ারিতে পঞ্চায়েত নির্বাচন, 42 জন সেখানে মারা গেছে। তো সেটাকে মডেল হিসেবে নিব না, বাট এগুলো তৃতীয় বিশ্বের দেশে নির্বাচনে হয়। বাট আমি যে তত্ত্বাবধায়ক প্রসঙ্গ হাবিব উত্থাপন করেছেন যে তত্ত্বাবধায়ক সরকার বাতিল প্রসঙ্গ, দেখুন হ্যাঁ এটা ঠিক যে যদি জনাব KM হাসান সাহেব মানে তত্ত্বাবধায়ক সরকার প্রধান হতেন, আমরা মেনে নিতাম, আন্দোলন করতাম না, আন্দোলনে কোনো যৌক্তিকতা আসতো না। যদি তাকে তত্ত্বাবধায়ক প্রধান করার জন্য টার্গেটেড ওয়েতে বিচারপতিদের বয়সসীমা না বাড়ানো হতো, ওই সময় তো কোনো বিচারপতি বয়স বাড়ানোর কথা বলেনি, তখন এই ডালমে কুচকালায় আমাদের সন্দেহ হলো। সন্দেহের জায়গা থেকে আমরা মুভমেন্টে গেলাম, মানুষ জনগণের সাথে মুভমেন্টে গেলাম, এবং তারপরেও উনি কী করলেন যে সেকেন্ড অপশন থার্ড অপশন বাদ দিয়ে সরাসরি ফিফথ অপশন গিয়ে ক্ষমতাকে চিরস্থায়ী করার জন্য তাদের রাষ্ট্রপতিকে আবার প্রধান করলেন। তারপরেও কিন্তু আমরা নির্বাচনে গিয়েছি, 22শে জানুয়ারি নির্বাচন আমরা করেছি, এমন না যে আমরা নির্বাচন যাইনি। তারপরে নির্বাচন কেন হয়নি এটা লম্বা বিতর্কে, সে বিতর্কে আমি চাই, কিন্তু আমরা নির্বাচনে গিয়েছি, আমরা ছেড়ে দিইনি মাঠ, নির্বাচন তারা করতে পারেনি। তারপরে একটা বিষয় হচ্ছে 96 সাল বা 2007 সাল, এখানে তো আমরা সাকসেসফুল কেন হলাম? কারণ মানুষের কাছে প্রতীয়মান হয়েছে যে আমাদের দাবিগুলি যৌক্তিক, মানুষ রাস্তায় নেমে এসেছিল। না হয় আপনি বলুন, বেগম জিয়া কি বলেনি পাগল এবং শিশু ছাড়া কেউ নিরপেক্ষ হতে পারে না? তিনি তো বলেছিলেন কেউ নির্বাচন না আসলো আমি এখানে নির্বাচন করবো, করেছেন তো, টিকতে পারেন না, কারণ মানুষ তাদের পক্ষে ছিল না। এখনো যদি তারা বলছে যে আমরা ছেড়ে দিয়েছি, না তারা যদি ছেড়ে দিন তাহলে তো ওই কথাটা বলতেন না যে পাগল এবং শিশু ছাড়া কেউ নিরপেক্ষ হতে পারে না। তারা যদি বলতেন আমরা ছেড়ে দিয়েছি, তাহলে এরশাদ তো বলে আমি ছেড়ে দিয়েছি, এরশাদ বিরোধী আন্দোলন তো হাইব্য অন্যতম না হোক, তাহলে এরশাদ কি এখন এরশাদের কথা মেনে নেবেন? এরশাদকে ছেড়ে দিয়েছে নাকি জানতে বাধ্য হয়েছে? তো এগুলো আরেকটা বিতর্ক। বাট আমি বলছি কি যে আমরা নির্বাচনগুলোকে চ্যালেঞ্জ হিসেবে নিয়েছিলাম। তারাও যদি এখন এই যে এখন স্থানীয় সরকার নির্বাচন হচ্ছে, এখানেও তারা আসছে না, তো বাংলাদেশে তো কখনো স্থানীয় সরকার নির্বাচন তত্ত্বাবধায়ক সরকারের অধীনে হয় না, এটা তো সবসময় দলীয় সরকারের অধীনে হয়। তো এই যে নির্বাচন ভীতি, এটা মানুষকে রাজনীতি সম্পর্কে মানে বীতশ্রদ্ধ করে তুলছে, এবং মানুষের সামনে যে অপশনগুলোকে কমিয়ে আনছে, যে আমি কাকে বেটার চয়েস করবো। যদি একটা সে মার্কেটে মানুষ যায়, যে মার্কেটে 10টা দোকান আছে, একটা দোকানের মার্কেটে মানুষ কম যায়, তো এগুলো আমাদের বিবেচনা আনা উচিত। সীমান্ত হত্যার কথা বলছেন, দেখুন আপনি সীমান্ত হত্যা, এক সময় আমেরিকা এবং কানাডা ছিল সবচেয়ে পৃথিবীর বিশাল সবচেয়ে বড় সীমান্ত এলাকা, এবং 30-40 বছর আগেও প্রতিদিন কিন্তু কানাডা এবং আমেরিকান সীমান্তে এই সীমান্ত পার হওয়া গুলিগালাজ এগুলো ছিল। যখন আবার দুটি দেশ অর্থনৈতিকভাবে সমান জায়গায় চলে আসলো, এখন সীমান্তে চোরাচালানও নেই, খুনাখুনিও নেই। এটা আপনি শুধু আইন করে হবে না, বাট হ্যাঁ এটা ঠিক, এখানে অস্বীকার করার জায়গা নেই। ভারতের কিছু আচরণ, এগুলো সব কিছু যে ভারত সরকারের অনুমোদন নিয়ে হয় তা না। যেমন 96-এ যখন আওয়ামী লীগ ক্ষমতা ছিল, হ্যাঁ, তখন আমাদের বিডিআর জওয়ানদের হাতে 18 জন বিএসএফ সৈন্য নিহত হয়েছিলেন। তো এটা এমন না যে সরকার বসে সিদ্ধান্ত নিয়ে ইন্ডিয়ার সাথে যুদ্ধ করেছিল, তা না, তাৎক্ষণিক প্রতিরোধ করার জন্য সেটা হয়েছিল। আবার এটার বিপরীতে ইন্ডিয়া কিন্তু আমাদের 36 জনকে হত্যা করেনি, ঘটনাটা ওখানে থেমে গিয়েছিল। তো এখনও বিচ্ছিন্নভাবে হয় অনেক সময়, বাট এটা কাম্য নয়, কোনোভাবে এটা কাম্য নয়, যেহেতু এটা স্বীকার করতে হবে যে ইন্ডিয়ার সাথে বাংলাদেশের সম্পর্ক নতুন মাত্রায় আছে, সেটা একপক্ষীয়ভাবে নয়। আমরা যেমন ইন্ডিয়ার সাথে সুসম্পর্কের কারণে 68 বছরের সীমান্ত 10 গ্রাম আঙ্গুরপোতা সীমান্ত চুক্তি সম্পন্ন করতে পেরেছি, ঠিক একইভাবে আমরা আপনার সমুদ্র সীমাও আমরা জয়লাভ করেছি, ছিটমহল বিনিময়, হ্যাঁ ওইটাই 68 বছরের যেটা অমীমাংসিত চুক্তি, আমরা তাদের কারণে আমরা শান্তি চুক্তি করতে পেরেছি। এক সময় যেই আমাদের পার্বত্য চট্টগ্রামে
বাংলাদেশের মানুষ দুপুর 2টার পরে কেউ ঢুকতে পারতো না, বেরোতে পারতো না, সেখানে এখন রাত 3টার সময় গেলেও কেউ হয় না। এখন এগুলোর কৃষিতে আমরা তার একটা সুফলও পাচ্ছি। তো এগুলো আমাদের হচ্ছে। আবার এক সময় বাংলাদেশটাকে ইন্ডিয়ান 7 সিস্টার বিদ্রোহীদের অভয়ারণ্যে পরিণত করেছিল। এখন আমরা বলেছি যে আমরা আমাদের ভূখণ্ড কারো সন্ত্রাসী ঘাঁটি হিসাবে ব্যবহার হতে দিব না। সেই ঘটনাগুলো আমাদের দুই পক্ষের মধ্যে একটা সম্পর্কের নতুন একটা ভিন্নতর মাত্রা, উচ্চমাত্রা পেয়েছে। এটা শেয়ার করার কোনো জায়গা নেই। কিন্তু তার মানে এই নয় যে সীমান্ত হত্যাও অব্যাহত থাকবে। আমরা সব সময়, আপনি দেখেছেন, যখনই সীমান্ত হত্যা হয়েছে সরকার কিন্তু বসে থাকেনি। সরকার তাদেরকে নোটিশ করেছে অনেক সময় এবং পতাকা বৈঠক করেছে, সমাধানের চেষ্টা করেছে এবং সেটা এখনও করে যাচ্ছে। তারপর বিচ্ছিন্ন একটা ঘটনাকে আমি বলছি এটা অবশ্যই সমর্থনযোগ্য না। এটাকে সামগ্রিক দৃষ্টিকোণ থেকে দেখার কোনো সুযোগ নেই। এগুলো অনেকগুলো কারণে ভেস্টেড কর্নার থেকে অনেক ঘটনা ঘটে যায়। তা এগুলোকে আমি মনে করি না যে এটা ইন্ডিয়ান রাষ্ট্রীয় পলিসি। বাট আমরা আশা করব ইন্ডিয়ান সরকার এই বিষয়গুলোতে আরও বেশি মনোযোগ দেবে। অবশ্যই আমিনুল ইসলাম ভাই, আমরা আপনার কাছে আবারও আসবো। হাবিব ভাই, কিছুক্ষণ আগে আমি একটা সংবাদ সম্মেলন থেকে আসলাম। এই সংবাদ সম্মেলনটা আয়োজন করেছিল সেন্টার ফর পলিসি ডায়ালগ এবং সেখানে টিআইবির প্রধান নির্বাহী পরিচালক ছিলেন ইফতেখারুজ্জামান সাহেব, ডক্টর দেবপ্রিয়। তো তারা বলছিলেন যে এবারের বাজেটটা হচ্ছে বেনজির বাজেট, মানে যেটার আর কোনো নজির নেই। এবং আসলে বেনজিরটা সৃষ্টি হয়েছে আমাদের সাবেক পুলিশ প্রধান বেনজির থেকে। এটা এখন একটা খারাপের প্রতিশব্দ হিসেবে ব্যবহার করা হয়েছে এবং সেখানে বলা হয়েছে যে সরকারের সরাসরি পৃষ্ঠপোষকতায়। এটা একটা প্রশ্ন। আর 2 নম্বরে হচ্ছে এই যে একটু আগে আমিনুল ভাই বললেন যে বিচারপতিদের বয়স বাড়ানো হয়েছে, আপনারা নির্বাচনে আসেননি। কত বছর, কত যুগ আর এভাবে রেষারেষি চলবে, একটু বলবেন? না, এটা শুনুন, আমিনুল ভাই যেটা বললো, ভাই স্থানীয় সরকার নির্বাচন তো দলীয় সরকার দিনেই হয়, তাহলে বিএনপি যাচ্ছে না কেন? আওয়ামী লীগ তো স্থানীয় সরকার নির্বাচনে অংশগ্রহণ করেনি। যখন সাদেক হোসেন খোকা মেয়র হলেন তখন আওয়ামী লীগকে অংশগ্রহণ করেছিলেন? না, করেনি। তখন করলো না কেন? আর বিচারপতিদের বয়স কেন কমানো হয়েছে? তখন মনেই করেছিল যে বয়স বৃদ্ধি হওয়া, বিচারপতিরা সক্ষম, তাদের বুদ্ধিটা কাজে লাগানোর দরকার, সেই কারণে হয়তো বাড়িয়েছিলেন। একজন বিচারপতির বাড়ায় নিতে, প্রত্যেক বিচারপতির বয়স বেড়েছে। হ্যাঁ, এটা এখন তো থেকে বলে ইল মোটিভ, সেটা ধরতে পারে। কিন্তু তাতে কি একটা মানুষ একসময় হয়তো দল করতেন, তারপর সে বিচারপতি হয়েছেন, মানে অ্যাপিলেট ডিভিশনের বিচারপতি হয়েছেন, প্রধান বিচারপতি, তারপরে কি উনি বিএনপি আছেন নাকি? হাবিব ভাই, এই যে ব্যাপার আমি বলি, হাবিব ভাই একটা প্রশ্ন শুধু একটু করি, এই মুহূর্তে আমার মনে পড়লো। বাংলাদেশে প্রাথমিক থেকে শুরু করে মাস্টার্স পর্যন্ত 4,90,00,000 শিক্ষার্থী পড়ে। আমরা যদি ইন্টারমিডিয়েট থেকে মাস্টার্স ধরি কিংবা পিএইচডি, তাও প্রায় 2 কোটির মতো। এই যে আপনাদের যুক্তি, পাল্টা যুক্তি, আবার যুক্তি, পাল্টা যুক্তি, এই যে 2 কোটি আমাদের নেতৃত্ব, ভবিষ্যতে তারা কি পছন্দ করে এগুলো? আপনাদের উভয়েরই কথা, ভাষা তারা বোঝে না? একটা জিনিস হলো কি, শুনুন, ভাষা বুঝবে না কেন? আপনার চায়ের দোকানে আপনি বসেন, আপনি ধরেন এখন এই যে বর্তমান বাংলাদেশে যে ঘটনাগুলি ঘটছে, আওয়ামী লীগ রাষ্ট্রীয় ক্ষমতা আছে, এমন কোনো কায়দা নেই, কৌশল নেই, ভোটারদের ভোট কেন্দ্রে নেওয়ার জন্য চেষ্টা করছে না, একাধিক প্রার্থী দিচ্ছে। মানুষ যাচ্ছে না কেন? মানুষ যাচ্ছে না সরকারের কর্মকাণ্ডের প্রতি মানুষের অনীহা। আওয়ামী লীগের লোকেরা ভোট দিতে যাচ্ছে না। আমি তো নিজে একটা এলাকায়, আমি একটা জেলার আহ্বায়ক, দেখলাম তো আমাদের লোকজনকেও বলেও অনেকে ভোট সেন্টারে তারা যাচ্ছে। আমরা না করছি, নির্বাচনে যায় নাই, কিন্তু ভোট কেন্দ্রে আবার দেখি অনেকেই যাচ্ছে, দূর থেকে পাঠাচ্ছে, ওই যে স্থানীয়ভাবে আত্মীয়স্বজন, টাকা পয়সা, নানান কারণে। তো তাই মিলেই ভোট হলো 25%, 26% ভোট, বা 20% ভোট, কোথাও কোথাও আমার এলাকায় 25%, 20% ভোট পড়ছে। তার মানে সরকারের প্রতি অনীহা। এই কথাগুলো যখন আমি বলছি, বেনজির যেটা বলছে, আপনি চিন্তা করবেন কত ভয়ানক একজন ব্যক্তি, তাকে দিয়ে আপনি দেশ শাসন করলেন। সে মেট্রোপলিটন পুলিশ কমান্ডার ছিল, সে র্যাবের ডিজি হলো, সে পুলিশ আইজিপি হলো, এরকম ভয়ঙ্কর খারাপ মানুষ। ওবায়দুল কাদের সাহেব বলেছেন তিনি তাদের লোক না, তাহলে সরকার ব্যর্থ। তাহলে সরকারের তো বিচারের আওতায় আসা উচিত। কারণ একটা মানুষ এত বড় পদ দখল করার পর বা অবস্থান করার পর সে বেসরকারি প্রতিষ্ঠানে চাকরি করে। হাবিব ভাই, কালো টাকা সাদা করার সুযোগ, এই বিনোজি নিয়ে কালো টাকা সাদা করার সুযোগ দেওয়া হয়েছে। আবার বলা হয়েছে যে আমরা উৎস সম্পর্কে জানতে চাইবো না, কিন্তু আওয়ামী লীগের ইশতেহারে আবার বলা আছে যে মানে কখনোই দুর্নীতিবাজকে আশ্রয় দেবে না। এখন বেনজির আহমেদের মতো লোকজন যদি বলে যে তোমরা আমার উৎস কেন জানতে চাও, তোমরা তো বলছো যে জানতে চাইবা না। এখন দেখেন বেনজির যেটা করছে, একটা মানুষ তার সরকারি এত বড় পদমর্যাদা যিনি আসীন,
সে বেসরকারি পাসপোর্ট ব্যবহার করতেছে বছরের পর বছর। মেট্রোপলিটন কমিশনার, র্যাবের ডিজি, পুলিশ লাল পাসপোর্ট, সচিব পদমর্যাদা, সিনিয়র সচিব পদমর্যাদা যার মর্যাদা, সে পাসপোর্ট ব্যবহার করছে, বেসরকারি মানুষের চাকরি করে, বেসরকারি প্রতিষ্ঠানের কর্মচারী, সেই লোক দেশ শাসন করছে। একটা সরকার যদি এগুলো কিছুই না বুঝবে, এটা তো অন্যায়, মহা অন্যায়, মহাপাপ। আবার এই দেশেরই সরকার, আমার ভাই আমাদের বলে সেনাপ্রধান নাম জানে না, আমাদের লোকও জানতো, এখন জানে। আজিজ আহমেদ নামে একজন সেনাপ্রধান ছিলেন, আগেকার সেই গল্পের মতো গল্প, যার ভাই বাবার নাম, মায়ের নাম, জায়গা, বাড়ি পরিবর্তন করেছে। শুধু কি তাই, তাদের স্ত্রীরাও তাদের স্বামীর নাম পরিবর্তন করে পাসপোর্ট করেছে। সরাসরি প্রধান সেনাপতির একেবারে সরাসরি হস্তক্ষেপ বলবে এটা, তার নির্দেশে। আরও কিছু সামরিক অফিসারদেরকে, আর্মি অফিসারদেরকে সে অন্যায়ভাবে তাদের কাজে লাগিয়েছে এবং কারো সিগনেচার জাল করেছে। তো সেই দেশে আপনি কীভাবে চলবে বলেন? এই যে দেশে যে অবস্থাটা, যে আমাদের যে আমার ভাই বললেন যে নির্বাচন এখন এখন সব ঘরে ঘরে মোবাইল বা তাই, যেমন আমরা ধরেন সব বাদ দেন, ভোট রাতের বেলা হয়নি, ভোট সব কাজ সব ঠিক আছে, সব ধরে নিলাম। তা আমরা 50 জন প্রার্থী আহত হলাম কেন? 50 জন প্রার্থী গুরুতর আহত হলাম কেন? আমাদেরকে হেলিকপ্টার উঠে আসতে হলো কেন? আমি হেলিকপ্টার উঠে এসেছি, নুরুদ্দিন অপো হেলিকপ্টার এসে উঠছে, গয়েশ্বরচন্দ্র রায়, মহাসচিব আপনার সিরাজ ভাই থেকে শুরু করে মাহবুদ্দিন খোকন, এনি, কত নাম বলবো আমরা। পৃথিবীর ইতিহাসে কোনোদিন প্রার্থী আহত হয়? এই বাংলাদেশে কোনোদিন হয়েছে? অতীতে হয়েছে কোনোদিন? হয়নি। এতগুলো প্রার্থী, হাজার হাজার লোকে গ্রেপ্তার করা হয়েছে, হাজার হাজার, এবং হাজার হাজার মামলা দেওয়া হয়েছে, যা কোনোদিনও হয়নি। আমাদের 22 জন প্রার্থী, আমাদের খায়রুল কবির খোকন, ফজলুল মিলন, 90 নেতা, তারা গ্রেপ্তার হয়েছে। প্রার্থী সরকার বলছে তারা সন্ত্রাসী, সরকারের ভাষ্য। হ্যাঁ, এই যে সরকার, আমি ধরেন যে সাজা খেটে আসলাম, 5 মাস জেল খেটে জরিমানা দিয়ে মনোযোগ সহ সাজা খেটে আসলাম। আমার একটা মামলা 4 বছর সাজা, 2 বছর 2 বছর। আপনি বিশ্বাস করেন, আমাকে টকশো থেকে ধরে নিয়ে গেল চ্যানেল 24 থেকে 2015 সালে 12ই জানুয়ারি আমার বিরুদ্ধে মামলা ধরে। আজকে সেই মামলা সাজা, যে মামলা সাজা হয়েছে তাই আজকে গেছিলাম, আমার ওই আপিল করেছে জজ কোর্টে, সেই শুনানির জন্য গেছিলাম আর কি। দেখ শুনানি হয়নি। দেন গাড়ি পড়ে নেই, গাড়ির চ্যাসিস নাম্বার নেই, গাড়ির নাম্বার প্লেট নেই, গাড়ির মালিক নেই, বিনা কারণে আমাদের 15 জনের সাজা দিয়ে দিল। আমি হাইকোর্টে যখন আমি ওই কন্টেম্প অফ কোর্ট, যে এতে আমি হাজিরা দিয়ে গেছিলাম, আমাকে বিচারপতি হাইকোর্টে যখন আমাকে বললেন যে শপথ বাক্য উচ্চারণ করে বলেন আপনি এগুলো বলেছেন কিনা, আমি বলেছিলাম আমি শপথ বাক্য উচ্চারণ করে গেছি, করে বলতাম এগুলো বলেছি। আবারও বলছে, দেশটিতে বেগম খালেদা জিয়া, জনাব তারেক রহমান এবং জুবাইদুর রহমানের বিরুদ্ধে যেভাবে মিথ্যা মামলা সাজা দেওয়া হয়েছে, এইরকম সাজা দিয়ে কোনো বিচারক আবার দেন, আমি আবারও বলবো, বলতেই থাকবো, তাতে 100 বছর জেল আমি পরোয়া করি না। তবে আপনাকে বলতে হবে আমাকে 4 বছর সাজা কেন দিল, কী কারণ দিল, সে কথা আমাকে বলতে হবে। এই যে মিথ্যাচার, হাজার হাজার আমরা কারাগারে চলে গেলাম, আমাদের নির্বাচনে অংশগ্রহণ করতে আমরা গেলাম না, আমাদের অফিস বন্ধ করে দিল। নির্বাচনের পর পর্যন্ত, নির্বাচনের 7 দিন পর পর্যন্ত আমাদের অফিস বন্ধ ছিল। একটা রাজনৈতিক দল অফিস ভারতে বন্ধ করে ভারতের, তাদের মামলা এবার সাজা দেয়, এটা দলের মহাসচিবকে গ্রেপ্তার করে। হ্যাঁ, আওয়ামী লীগের তো ক্ষমতার বাইরে ছিল। বিএনপির আব্দুল দলিল ভাই বললো যে বিগত 4টার ভিতরে না এই তারিখের ভিতরে সরকার পতন হবে, তাই গ্রেপ্তার করেছে? গ্রেপ্তার তো করেনি। কোনো মামলা সাজা দিয়েছে? হ্যাঁ, মামলা হয়েছে, সাজা দেয়নি। হ্যাঁ, আর 21 আগস্টের গ্র্যান্ড হামলার কথা আপনি বলতেন, হ্যাঁ, এটা অত্যন্ত ঘটনা। কিন্তু এই ঘটনাটা ঘটেছে, যদি আপনার মুক্ত অঙ্গনে যদি ঘটনাটা মিটিংটা করতো আওয়ামী লীগ, তাহলে তো ঘটনা ঘটতো। তারপরে দুঃখজনক ঘটনা জঙ্গিরা ঘটেছে, খুবই দুঃখজনক ঘটনা। পাশাপাশি আপনি বলেন, আমি খুব ভালো করে জানি, আমার যেভাবে যায়নি, 88 সালের 24শে জানুয়ারি চিটাগাং লালদিঘির ময়দানে আজকের প্রধানমন্ত্রীকে সেদিন টার্গেট করে বারে বারে গুলি করেছে। কারা করেছে? সরকারি বাহিনীর গুলি, সরকারি বাংলাদেশের মানুষের টাকার, ট্যাক্সের টাকা দিয়ে গুলি করেছে বিডিআর এবং আর্মি। সেখানে 25 থেকে 30 জন লোক মারা গেছে, তাদের লাশ দাফন হয়নি। হিন্দু, মুসলমান, বৌদ্ধ, খ্রিস্টান কোনো কিছুই পাওয়া যায়নি। তার সাথে কি আওয়ামী লীগ সরকার গঠন করছে না? আজকে তাকে কি বিরোধী দলের বিশেষ দূত করেছে না? মরে যে গেল, কবরে যে গেল, তার বিরোধী দল নেতা হিসাবে গেল। সেলিমদুল্লাহ, রাফন বোসনার, জেফর শাহ, জাফর জেনারেল, আপনার মুজাম্মেল কাঞ্চন, ডাক্তার মিলন, নূর হোসেন, জিহাদ, আমি নিজে তো ক্ষতবিক্ষত। সেলিমদুল্লাহর সাথে আমি আহত হয়েছিলাম। তার সাথে আওয়ামী লীগ একসাথে রাজনীতি, একসাথে ভোট করতেছে না, একসাথে সরকার গঠন করতেছে না। যে একটা জিনিস দেখেন, পৃথিবীর ইতিহাসে আপনি আছে এক দল কিন্তু নির্বাচন করে, এক দল নির্বাচন, একই দল। আপনি যদি স্বতন্ত্র যেতে, তাও শেখ হাসিনা প্রধানমন্ত্রী। উত্তর কোরিয়াতে আছে, উত্তর কোরিয়াতে গণতান্ত্রিক রাষ্ট্র না, ওইটাই বলছি। এবং দেখেন যদি জাতীয় লাঙ্গল যেতে, তাও শেখ হাসিনা প্রধানমন্ত্রী। যদি নৌকা যেতে, তাও শেখ হাসিনা প্রধানমন্ত্রী। আরে কি একটা নির্বাচন হবে সরকার পরিবর্তনের। এই যে ভারতের মধ্যে গতবার এত সিট পেয়েছিল, এবার তারপর একটা মানুষের ভিতরে ছিল হয়তো ইন্ডিয়া জোট জিততেও পারে, এরকম ছিল না। বাংলাদেশে নির্বাচন হয়েছে 2018 সালে,
বাংলাদেশের নির্বাচন হলো 2014 সালে, বাংলাদেশের নির্বাচন হলো 2024 সালে। একজন কানা অন্ধ বলবে না যে সরকার পরিবর্তন হবে। তারাই ক্ষমতা আছে, তারাই থাকবে। এটাকে নির্বাচন বলবে? এটাকে নির্বাচন বলা যায়? এই যে অবস্থা আজকে, এই যে অবস্থার ভিতরে আমাদের আছে, আমরা নির্বাচনের ভিতরে আমরা ধরেন আওয়ামী লীগ নির্বাচনে গিয়েছে ধরেন 2007 সালে, প্রত্যাহার করে নিয়েছিল। পৃথিবীর ইতিহাসে বলতে পারবেন আপনি যে বিরোধী দল সহ সবাই একসঙ্গে পদত্যাগ করে? আওয়ামী লীগের নেতৃত্বে সেটা হয়েছে, সে জামাত সহ, জাতীয় পার্টি সহ। পৃথিবীর ইতিহাসে আছে নির্বাচনে যাওয়ার পরে একসাথে সবাই পদ প্রত্যাহার করে। 300 আসনের ভিতরে আমার ঈশ্বরদী, আটঘরিয়া, পাবনা 4 আসন বাদে 299 আসনে পদ একসাথে প্রত্যাহার করে নিল। যে কোনো নির্বাচনটা হলো না। এবং সেই নির্বাচনটা যেটা হলো না 2007 সালে, আওয়ামী লীগের আন্দোলনের ফসল হিসাবে ওটা কিন্তু আওয়ামী লীগ দাবি করতে পারে, শেষ করতে পারে না। কারণ এটা মঈন আহমদ সেদিন বিশ্বাসঘাতকতা করে, একদম বিশ্বাসঘাতকতা, জাতিসংঘের একটা মিথ্যা চিঠি নিয়ে এসে বঙ্গভবনে গিয়ে রাষ্ট্রপতির PS মোখলেসকে থাপ্পড় দিয়ে দেখালো যে আমাদের জাতিসংঘ থেকে আমাদের প্রত্যাহার করে নেবে, পাঠিয়ে দেবে, অতএব এইভাবে একটা ক্ষমতা দখল করে নিল। সেই ক্ষমতার বলে 111 সরকার, একটা সামরিক বাহিনী গাইডেড একটা সরকার দীর্ঘদিন আমাদের ছিল। অনেক ধন্যবাদ। আমরা আমিনুল ইসলাম সাহেবকে দিয়েই শেষ করব। আসলে ভারতের নির্বাচনী মডেল আমরা নিচ্ছি, কিন্তু এতক্ষণ এই টেবিলে যে আলোচনা হলো কোনোটাই তো ভারতের সাথে মিলছে না। মিলবে না তো, রাজনীতি মিল নেই। হাবিব ভাই এক নাগারে 12 মিনিট বলেছেন, আমি জানি না কয় মিনিট আপনি আমাকে সময় দেবেন। হ্যাঁ, প্রথমত যেহেতু ভারতের রাজনীতির সাথে আমাদের রাজনীতির মিল নেই, সুতরাং এটা মিলবে না। যেমন হাবিব ভাই বললেন যে পৃথিবীতে এমন কোনো দেশ নেই যেখানে একটি দল নির্বাচনে অংশগ্রহণ করেছে। উনি 24-এর নির্বাচনের কথা বলছেন। 24-এ হয়তো অনেকগুলো দল জয়লাভ করতে পারেন, কিন্তু 31টি রাজনৈতিক দল এই নির্বাচনে অংশগ্রহণ করেছে। ছোট বড় হইতে পারে, যেমন ওনাদের 20 দলীয় জোট। হাবিবকে যদি বলি যে 20 দলের নাম বলেন, নিশ্চিত বলতে পারবে না, দল আছে। তো এখানেও 31টি দল নির্বাচনে অংশগ্রহণ করেছে। সুতরাং হাবিবের যে দাবি এক দল, এটা একেবারে অবান্তর। উনি 24শে জানুয়ারি 1988 সালে বঙ্গবন্ধু কন্যার চট্টগ্রামের লালদিঘির ময়দানে পুলিশের গুলির কথা বলছেন, সেখানে আমিও ছিলাম। তো সেই সময়ে চট্টগ্রামের পুলিশের যিনি কমিশনার ছিলেন রকিবুল হুদা, তো বেগম জিয়া তো তাকে এসে পুরস্কৃত করেছিলেন, ঢাকার ডিএমপি কমিশনার বানিয়েছিলেন, তার বিচার করেন নাই তো। সুতরাং আপনি এরশাদের স্বৈরাচার নিয়ে যখন কথা বলবেন, আওয়ামী লীগকে দোষারোপ করবেন, একই সাথে আপনি কি করেছিলেন সেটাও মাথায় রাখা উচিত। আমি এটারও পক্ষে না যে আপনি অধম বলে আমি উত্তম হব না, সেটা আমি বিলিভ করি না। কিন্তু রাজনীতি এই তর্কাতর্কির মধ্যে এই যুক্তি পাল্টা যুক্তি, এই প্রসঙ্গগুলো একেবারে স্বাভাবিকভাবে উত্থাপিত হবে। বিএনপি অফিসে হাইবে যেমন বললেন যে জলিল ভাই 30শে এপ্রিলের পরে কি হয়েছিল, আপনি ওই সময়ের পত্রিকা দেখবেন প্রথম আলো, এবং প্রথম আলো কখনো কিন্তু আওয়ামী লীগের পক্ষের পত্রিকা না। ওই এক রাতেই 8,000 শুধু ঢাকাতে গণগ্রেপ্তার হয়েছিল, এক রাতে 8,000, লাল হরফে লেখা ছিল। আমি চ্যালেঞ্জ করে আপনাদের এখানে বলছি, এখন বাংলাদেশ স্বাধীনতার পর থেকে আজ অবধি এক রাতে কখনো কোনো জায়গায় 8,000 গ্রেপ্তারের কোনো নিদর্শন আছে কিনা? বাংলাদেশের রাজনীতির সংস্কৃতি একেবারে অনুপম জায়গায় পৌঁছেছে, সেটা আমি কখনো দাবি করিনি, করব না। কিন্তু আমি বলছি না, আমি বলছি কি, আপনি যখন এটাকে, যেমন হাবিবে মুক্তাঙ্গনে 21শে আগস্টের মিটিং হলে সেটা হতো না, এই মুক্তাঙ্গনে কেন হলো না, এইটা বলার মধ্য দিয়ে কিন্তু বিএনপি নেতৃবৃন্দ প্রমাণ করে যে তারা এই ঘটনা ঘটিয়েছে। কারণ মুক্তাঙ্গনে জনসভা হবে না, শান্তি সমাবেশ, সেটা তো 3 দিন আগে থেকে আওয়ামী লীগ, সেই সময়ের বহুল প্রচারিত পত্রিকা জনকণ্ঠ, ভোরের কাগজ, প্রথম আলোতে আমরা বিজ্ঞাপন দিয়েছিলাম যে মুক্তাঙ্গনে নয়, আমাদের সমাবেশ হবে 23 বঙ্গবন্ধু অ্যাভিনিউ দলীয় কার্যালয়, সংবাদ সম্মেলনও করেছিলাম। এরপরও কেন মুক্তাঙ্গন? এই ঘটনার এই যে খরা যুক্তিগুলো প্রমাণ করে যে 21শে আগস্টের গ্রেনেড হামলার নেপথ্যে তারা ছিল, যে কারণে তাজউদ্দিনকে তারা নিরাপদে পাকিস্তান পাঠিয়ে দিয়েছিল, যেই কারণে ওই ঘটনায় গ্রেনেড সংরক্ষণ করে তদন্তে যাওয়ার অপরাধে সে সময়ে কর্মরত গ্রেনেড বিশেষজ্ঞ মেজর শামসকে চাকরিচ্যুত করা হয়েছিল মেজর শামসকে। কেন তিনি ওই হামলায় ব্যবহৃত গ্রেনেডটিকে অক্ষত অবস্থায় সংরক্ষণ করেন? এরকম থাউজেন্ডস অফ প্রমাণ সেখানে আছে। তো এই কথাগুলো আমি খুব দুঃখ করি যে 2018 সালের নির্বাচনে বিএনপি নেতাদের উপরে যেটা হয়েছে, হাবিবে যেটি বলছেন যে হেলিকপ্টারে করে এসেছিলেন,
অবশ্যই সেটা কাঙ্ক্ষিত না গণতান্ত্রিক সংস্কৃতিতে। কিন্তু হাবিব ভাই একটু বুকে হাত দিয়ে বলুক তো, হাবিব ভাই তো সৌভাগ্য, তারা হেলিকপ্টার পেয়েছিলেন সুস্থ অবস্থায় ঢাকায় এসে ফিরে ট্রিটমেন্ট নেওয়ার জন্য। আওয়ামী লীগের অর্থমন্ত্রী কিবরিয়া সাহেব তো হেলিকপ্টারও দেওয়া হয়নি, ওনাকে তো মেরে ফেলা হলো। তো এই জিনিসগুলোকে আমরা বিবেচনায় এনেছি যখন এই অভিযোগটা করি না তো। হাবিব ভাই, হ্যাঁ, বাংলাদেশ কি কখনো আন্দোলনের নামে 534টি স্কুল ভবন জ্বালিয়ে দেওয়ার অতীত বা ভবিষ্যতে কোনো দৃষ্টান্ত তৈরি করতে হবে, যেটা 2014 সালে বিএনপি জামাত করেছিল? 162 জন মানুষকে হত্যা করা হয়েছিল, সেটা আর কোনোদিন হবে? তো এর পরেও ওদের বিরুদ্ধে কি মামলা হবে না? মামলা করলে কি সেটা রাজনৈতিক পীড়ন হয়ে গেল? 15 বছরে কি কিছুটা উত্তরণ হয়েছে এই পরিস্থিতি? সেটা তো আমি বলি উত্তরণটা হওয়া দরকার, নো ডাউট, এটা নিয়ে কোনো কথা নেই। উত্তরণটা আমি কালকের কথা, উত্তরণটা হওয়ার জন্য তো আমার সেই সংস্কৃতির জায়গা পৌঁছাতে হবে। আমি কালকে পত্রিকা পড়লাম, পরশু বিএনপির একজন নেতা, সম্ভবত আলাল ভাই, তিনি বলেছেন আওয়ামী লীগের সাথে মুক্তিযুদ্ধের কোনো সম্পর্ক নেই, আওয়ামী লীগ নেতারা তখন ইন্ডিয়া ঘুমাচ্ছিল, জিয়া রহমান যুদ্ধ করেছেন। আচ্ছা, এই কথার পরে আলোচনার কোনো জায়গা আছে কিনা? কেন বলছি, আমি ধরে নিলাম জিয়া রহমান যুদ্ধ করেছেন, সেক্টর কমান্ডার ছিল। তো জিয়া রহমান যুদ্ধটা কার অধীনে করেছেন? উনি তো মুজিবনগর বঙ্গবন্ধু সরকারের একজন এমপ্লয়ি ছিলেন, বেতন, উনি তো বেতনভুক্ত। মুক্তিযুদ্ধে যারা নিয়মিত বাহিনী ছিল তারা প্রত্যেকে তো বেতনভুক্ত। তাহলে এই সরকারটাই তো বঙ্গবন্ধু সরকার, আওয়ামী লীগের সরকার। তো এরপরে যদি কেউ বলে আওয়ামী লীগ মুক্তিযুদ্ধ করে নাই, জিয়া রহমান করছে, ওই জায়গায় আপনি আলোচনার জায়গাটা রাখছেন কিনা? রাখেননি তো, এটা তো আপনি বন্ধ করে দিচ্ছেন। আপনি বলছেন যে বঙ্গবন্ধু 71 সালে পালিয়ে গেছিল পাকিস্তানে। হুমায়ুন আজাদ একটা সুন্দর কথা লিখছে, আমরা কি বাংলাদেশ চেয়েছিলাম। উনি কোনো রাজনীতি করতেন না, আপনি জানতেন। উনি লিখেছেন 27শে মার্চ শেখ মুজিব যদি কোনো ভাঙা বেতার কেন্দ্র থেকে স্বাধীনতার ঘোষণা করতেন তাহলে কি দেশ স্বাধীন হতো? তিনি কি শেখ মুজিব হতেন? তিনি বড়জন মেজর জিয়া হতেন। শেখ মুজিব, রবীন্দ্রনাথ, আইনস্টাইন একটি ঘোষণা দিয়ে হওয়া যায়, এর জন্য দরকার যুগ যুগের অধ্যবসায়। তাহলে সেই বঙ্গবন্ধুকে আপনি তুলনা করতেছেন কোথায়? জিয়া রহমানের নিচে, যার অধীনে বঙ্গবন্ধুর সরকার প্রধান, তার অধীনে একটি সরকার, সেই সরকারের অধীনে একটি নিয়মিত মুক্তি বাহিনী, এমএজি ওসমানী যার প্রধান, একে খন্দকার ডেপুটি, তাদের অধীনে 11টি সেক্টর কমান্ডার, একটি সেক্টর কমান্ডার জিয়া। তো আপনি যখন তাকে নিয়ে যাচ্ছেন বঙ্গবন্ধুর উপর, আপনি আলোচনার জায়গাটা আপনি বন্ধ করে দিলেন। এই জায়গাটা আমি শেষ করছি, এই জায়গাটা বন্ধ করে দিই। সুতরাং এই সংস্কৃতিগুলো পরিবর্তন করতে হবে, সত্যটাকে সত্য বলে স্বীকার করার মানসিকতা থাকলেই এই পরিবর্তন সম্ভব। আমি শেষ করতে চাই, বেশি কথা বলবো না। বেনজিরের কথা বলছেন, আমি এখানে বা কোনো কোথাও বেনজিরকে আমি সমর্থন করার জন্য আসিনি, সেটা আমার দায়ও না। কিন্তু বেনজির যখন পুলিশের প্রধান হয় তখন সে মোস্ট সিনিয়র অফিসার ছিল, এবং সে দায় আমরা নেইনি বলেই আমাদের সময়ে বেনজিরদের বিচার হয়। বিএনপির আমলে অনেক সেনা, সে সময়ের ডিজিএফের প্রধান আপনার রেজ্জাকুল হায়দার চৌধুরী, এনএসআই এর প্রধান ব্রিগেডিয়ার আব্দুর রহিম বিচার করেছে, বিএনপি করেনি। 21 আগস্ট গ্রেনেড হামলায় তারাই সম্পূর্ণ দায়িত্বে ছিল। আর আজিজের কথা বলছেন, হ্যাঁ, আজিজ সাহেবের বিরুদ্ধে আজ পর্যন্ত অনেক কিছুই অল দ্য প্রাইম মিনিস্টার্স ম্যান নামে আল জাজিরা থেকে বলা হয়েছে। বেনজিরের বিরুদ্ধে যেভাবে সুনির্দিষ্টভাবে তার অবৈধ সম্পদের একটা ফিরিস্তি বা সুনির্দিষ্ট তথ্য দেওয়া হয়েছে, আজিজ আহমেদের বিরুদ্ধে কি একটুও তেমন তথ্য আপনারা উপস্থাপন করতে পেরেছেন? তার নীতি নৈতিকতা নিয়ে বলা হয়েছে, আর্থিক কেলেঙ্কারির চেয়ে। আর্থিক, হ্যাঁ, এখন নীতি নৈতিকতা। এখন শুনেন, এখানে আমরা তিনজনই বাংলাদেশের মানুষ, যারা শুনছে তারাও বাংলাদেশে গলাকারা পাসপোর্ট কি নতুন কিছু, সেটা জন্য কোনো প্রভাবশালী কাউকে দরকার হয়? হাজার হাজার রোহিঙ্গা বাংলাদেশের পাসপোর্ট নিয়ে বিভিন্ন দেশে যাচ্ছে, ওদেরকে আজিজ আহমেদ বলে দিছে। এটা আমাদের আমাদের প্রশাসনিক অনিয়ম অথবা প্রশাসনিক দুর্নীতির ফাঁক ফুকুর করলে এই ধরনের ঘটনা ঘটছে। এবং আজিজ আহমেদের বিরুদ্ধে আরেকটি বড় অভিযোগ, তিনি তার ছোট ভাই জোসেফকে রাষ্ট্রপতির ক্ষমা করে দিয়েছেন এবং বিদেশ যেতে সহায়তা করেছেন। না, জোসেফ বিদেশ যায়নি, ওর নামে জোসেফ। এখন জোসেফ গ্রেপ্তার হয় 1997 সালের নভেম্বর, তখন আওয়ামী লীগ ক্ষমতায়। জোসেফ ছাত্রলীগের নেতা ছিলেন, এবং জোসেফ ছাত্রলীগের নেতা হওয়ার পর কিন্তু আওয়ামী লীগ সরকার তাকে গ্রেপ্তার করতে দ্বিধা করেনি, এবং এক নাগারে সে 22 বছর কারাগারে ছিল। তাকে অ্যাপিলেট ডিভিশন তার মৃত্যুদণ্ড কমিয়ে যাবজ্জীবন দিল। আপনি খবর নেন, পৃথিবীর কোনো উন্নত দেশে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত কোনো আসামি 22 বছর যদি জেল খাটে এবং সে যদি জেল কোড ভঙ্গ না করে, তার ক্ষমাও চাইতো না, এমনি কিন্তু মাফ করা যায়। সুতরাং এটাকে পলিটিক্যাল কালার দেওয়া একমাত্র কারণ হচ্ছে
সে ছাত্রলীগ করতো, অন্য কোনো কারণ না। অথচ এই যে হাবিব ভাইয়ের দল বিএনপি, জিন্টু নামে একজন সন্ত্রাসী ছিল, মনে থাকার কথা আপনার। মওদুদ আহমেদ সুইডেনে গিয়ে ফাঁসির দণ্ডপ্রাপ্ত আসামি, সুইডেনের সাথে নিয়ে এসে তাকে জেলে ঢুকিয়ে 1 সপ্তাহের মধ্যেই তাকে জেল থেকে বের করে বিদেশেও পাঠিয়ে দিয়েছে। এটা নিয়ে তো হাবিব ভাইরা বলে না যে সেটা আমি অন্যায় করেছিলাম। যখন এইভাবে মানুষকে বলবেন, আপনি একটা ভালো কথা বলেছিলেন যে 2.5-3 কোটি শিক্ষিত মানুষ, তারা আমাদের কথা শুনবে কিনা। শোনার কথা না তো। আমি যদি সকালে এক কথা বলি, বিকালে এক কথা বলি, শুনবে না তো। আমার মুখ যদি একটা হয়, আমার অন্তর যদি আরেকটা হয়, শুনবে না তো, বিশ্বাস করবে না তো। এই জন্য বঙ্গবন্ধুর আত্মজীবনীতে একটা লেখা ছিল, বঙ্গবন্ধু বলেছিলেন মুখের কথা আর বুকের কথা যদি না হয় তাহলে মানুষের মন পাওয়া যায় না। উনি মানুষের মনের কথা এবং তার মুখের কথা এক অভিন্ন ছিল বলে উনি শেখ মুজিব থেকে বঙ্গবন্ধু হয়েছিলেন, বঙ্গবন্ধুকে জাতির পিতা, এবং তার নেতৃত্বে বাংলাদেশ স্বাধীন হয়েছিল। আজকে আমাদের দুর্ভাগ্য হচ্ছে কি, আমরা সবাই সালিশ মানে তাল গাছটা আমাদের মধ্যে ওই সংস্কৃতি নেই। এটা আমার ভুল ছিল, এই ভুলের জন্য জাতির কাছে আমার ক্ষমা চাওয়া উচিত। এইটা যদি আমরা সংস্কৃতি চালু করতে পারি তাহলে বাংলাদেশের রাজনীতিতে অনেকগুলো অমীমাংসিত বিষয় মীমাংসা হবে। এবং আপনি যেটা বলছেন নির্বাচন ভারত মডেল, আরও উন্নত মডেল হওয়াটাও আমি অস্বাভাবিক মনে করি। আমিনুল ইসলাম সাহেব, আপনাকে অনেক ধন্যবাদ। হাবিব ভাই, একটু যদি আপনি যোগ করতেন। খুঁজেছিলাম এটা, যে আমি সীমান্ত হত্যার কথাই বলি। সীমান্ত হত্যা কিন্তু যুদ্ধ হয় না, একতরফা হয়। আমাদেরকে মারে, আমরা কোনদিন মারি তো আমাদের ভিতরে এসে গুলি করতে করতে দেখলাম আমাদের। আবার কেন ওটা করবে না? আমাদের পররাষ্ট্রমন্ত্রী বলে যে আমাদের সন্ত্রাসীরা ওখানে যায়, বোম মারে, ওখানে গরু লুট করতে যায়, এভাবে বলছে না। তখন কী করবে তারা? এই যে নতজানুক আমাদের যে পররাষ্ট্রনীতি, এই জন্য তো এই অবস্থাটা। আর আমার ভাই আমি যেটা বললাম, এই যে মুক্তাঙ্গনের যে ব্যাপারটা আমি বললাম না, এই কারণে যে এগুলো তো করেছে হলো সন্ত্রাসীরা। যদি মুক্তাঙ্গন হতো বিশাল অঙ্গনে হতো তারা। আবার সন্ত্রাসী করলে আপনাদেরকে অ্যারেস্ট করলেন না কেন? মামলা দিয়ে দিলেন না, তাদেরকে জবাব দেন। আরেকটা বলি, আমি মানে আপনি ক্লিয়ার করেন, যদি সন্ত্রাসীরা করে থাকে তাহলে আপনি মামলাটা নিলেন না কেন? মামলা তো হয়েছে, মামলা হয় নাই তো, মামলা নিতে দেন না। আপনি জজ মিয়া দিয়ে মামলা করছেন। আমি জজ মিয়ার মামলায় কিন্তু শেষ হয়নি, কিন্তু না না সেটা বিষয় না। বিচার কাজ তো আমেরিকার জেনারেল সেক্রেটারি মামলায় নিতে দেন না। আমরা তো আমরা ভুক্তভোগী হিসেবে আমরা মামলা করতে গেছি না। মামলা দিতে বলা হয়েছে প্রথমে মামলা হয়নি, মামলা গ্রহণ করেন আপনি। শুনেন, মামলা আব্দুল জলিল সাহেব ঘুরছিল, শুনেন, হ্যাঁ, মতিঝিল থানার মামলা তাকে চোর পুলিশ খেলা হয়েছে তাকে নিয়ে। এটা আমি বলি, আজকে সরকার এই যুক্তিগুলি প্রমাণ করে আপনার হত্যাকাণ্ডের সরকার যেমন এই যে মিথ্যা মামলা হচ্ছে, অনেক সময় দেখা যাচ্ছে যে এটা সরকারের নলেজের ভিতরেই নাই, মিথ্যা মামলা দিয়ে যাচ্ছে। তো এই যে কাণ্ডটা করে জজ মিয়া কাণ্ড নাটক, ওই তো আপনার বিচার তো শেষ হয়নি, বিন্দুর সময় তো বিচার শেষ হয়নি, ওইটা একটা ঘটনা, ওই ঘটনাটা ঠিক হয়নি। আরে ওকে তো মাসে মাসে টাকাও দিয়েছেন আপনারা। ওই ঘটনাটা ঠিক হয়নি, আমি তো বলছি, আমি দায়িত্ব নিয়ে বলছি। হ্যাঁ, আমি তো বলছি যে পুলিশের আইজিপি তাকে টাকা দিয়েছে, ওইটা ঠিক হয়নি, যে ঘটনা ঘটেছে ওটা ঠিক হয়নি। আর পাসপোর্টের ব্যাপার যেটা আসতেছে, বেনজির আহমদের বেসরকারি প্রতিষ্ঠানে চাকরি করে পাসপোর্ট নেওয়া, আর আহমেদের ভাইয়ের স্বামী, এই জন্য তো সে বিচারের মুখোমুখি আজকে। আমরা তো তাকে ডিপেন্ড করছি না। বেনজির আহমেদ এবং আজিজ, জেনারেল আজিজ অনৈতিক কাজ করেছে, বেনজির আহমেদ অনৈতিক কাজ। জেনারেল আজিজের বিরুদ্ধেও হয়তো দেখা যাবে যে তার বের হবে, সুনির্দিষ্ট কিছু ঘটনা তার বের হলে বিচার হবে। হাবিব ভাই, এবং আমি খুন করছি এটা যদি মানুষ না জানে, আমার তো বিচার করতে পারবেন না। আমার যেহেতু হবে না অন্যায়, আমাকে যদি আপনি পুরস্কার দিতে চান সেটাও আমাকে কিছু অ্যাচিভ করতে হবে। আমাকে যদি সাজা দিতে চান, আমার বিরুদ্ধে একটা অন্যায় প্রমাণ করতে হবে। তো দেখা না যাওয়ার আগে, প্রমাণিত না হওয়ার আগে আপনি তো বলতে পারেন না আমি অপরাধী। অনৈতিক প্রমাণ তো হয়ে গেছে না, অনৈতিক প্রমাণ আছে না? না, ও তো লিখিতভাবে কোথাও বলছে যে আমি বলছে তো, দুইজনের আর তিনজন আর্মি অফিসারকে ব্যবহার করছে, তারা বলেছে কোনটা, ওই যে আজিজের বিরুদ্ধে মার্কিন নিষেধাজ্ঞা পলিটিক্যাল। বাংলাদেশে তো মার্কিন নিষেধাজ্ঞা সবার আগে তারেক জিয়ার উপর আসছে 2008 সালে 30 নভেম্বর। আমি বলতে চাচ্ছি যে তারা নৈতিকভাবেই অনৈতিক কাজ করেছে, তারা দুইজনেই। এখন তারা যদি দেশ শাসন করে, না আমি বলছি কি, ওরা তো বিচারের মুখোমুখি হচ্ছে। অনেক ধন্যবাদ, এখন অনেক পরে হাবিব সাহেব, আপনাকে অনেক ধন্যবাদ। জানার পরে তো অন্যায়, জানার পরে তো বিচার হবে। আপনাকে অনেক ধন্যবাদ। আপনারা যারা আমাদের এখন নতুন আদেশ বেঞ্জিরা আছে, সেগুলো ধন্যবাদ। হুমায়ুন আজাদ নিয়ে আমিনুল ইসলাম সাহেব তার একটা উক্তি দিয়েছিলেন। একইভাবে কবি শামসুর রহমানও বলেছিলেন যে অদ্ভুত
উটের পিঠে চলছে স্বদেশ, সেই উটটা কি এখন ভালো হয়েছে না আরও কিভাবে আছে জনগণ নিশ্চয়ই আপনারা ভালো বলতে পারবেন। আজকে আমাদের আলোচনার বিষয় ছিল নির্বাচন মডেল ভারত, তবে আমাদের সাধারণ মানুষ এবং সুশীল সমাজ যারা আছেন তারা প্রত্যেকেই মনে করছেন যে যত ভালো মডেল আছে সারা বিশ্বের সেগুলো বাংলাদেশে আসুক, এবং বাংলাদেশের যত ভালো মডেল আছে সেগুলো বিশ্বের নানা প্রান্তে ছড়িয়ে যাক, কারণ একটাই যে আমরা সবাই যাতে ভালো থাকি। আপনাদের সবার জন্য নিরন্তর শুভকামনা। আজকে মেট্রো সেম টু দ্য পয়েন্ট থেকে বিদায় নিচ্ছি। আমি মুস্তাফা।